ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সরকারি ব্যাংক, 4 প্রতিষ্ঠানে আমানত বেড়েছে 50,000 কোটি টাকা। সুশাসন নিশ্চিত হলে ভালো অবস্থানে যাওয়ার আশা, খেলাপি আদায়ে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান। আগামী অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.7%। মূল্যস্ফীতি নামবে 6-এ। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে কাঠামোগত সংস্কারের পরামর্শ IMF-এর। নিউপুরিং টার্মিনাল বিদেশিদের ইজারার সিদ্ধান্তে আজও ধর্মঘটে শ্রমিকরা। বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি, বিশৃঙ্খলা হলে ব্যবস্থার ঘোষণা কর্তৃপক্ষের। সুনামগঞ্জে হাওরের অস্থায়ী বাঁধ নির্মাণ কাজে ধীর গতি। 1.5 মাসে হয়েছে মাত্র 40%। বৃষ্টি হলেই ফসলি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা, নির্ধারিত সময়ে শেষ করার আশ্বাস। এবং তহবিল আইন প্রণয়ন নিয়ে মার্কিন সিনেটে রিপাবলিকান ডেমোক্রেট মতানৈক্য। প্রস্তাবিত আর্থিক প্যাকেজ পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রের আংশিক শাটডাউন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। নানা কৌশলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকারি ব্যাংকগুলো। বিশাল অঙ্কের খেলাপির মধ্যেই বছর শেষে 4 প্রতিষ্ঠানে আমানত বেড়েছে 50,000 কোটি টাকা। নগদ আদায় অর্থ হয়েছে প্রায় 30,000 ও রেমিটেন্স আয় প্রায় 65,000 কোটি টাকা। বেড়েছে খেলাপি অর্থের আদায়ও। ব্যাংকাররা বলছেন সুশাসন নিশ্চিত হলে ভালো অবস্থানে যাবে প্রতিষ্ঠানগুলো। আর খেলাপির অর্থ আদায়ে রাজনৈতিক সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে বলছেন অর্থনীতিবিদরা। দেখুন আমার করা রিপোর্টে বিস্তারিত। পরিকল্পিতভাবেই অনিয়ম, স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাষ্ট্রীয় মেকানিজমেই সরকারি ব্যাংকগুলো থেকে ঋণের নামে অর্থ সরিয়ে নেয় লোপাটকারীরা। আওয়ামী সরকার পতনের পর যার চিহ্ন স্পষ্ট হতে শুরু করে, কিন্তু থমকে না দাঁড়িয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে ব্যাংকগুলোর নতুন পর্ষদ। গ্রাহকদের আস্থা ধরে রেখে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিদায়ী বছরের রিপোর্ট বলছে ধীরে ধীরে ঠিক হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ভাঙ্গা মেরুদণ্ড। তথ্য অনুযায়ী 2025 সালে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকে গ্রাহকরা জমা রেখেছেন 50,430 কোটি টাকা। ক্যাশ রিকভারি হয়েছে 4,255 কোটি টাকা। প্রবাসীদের আয়েও চমক দেখিয়ে রেমিটেন্স আয় করেছে 65,000 কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের আমানত বেড়েছে 14,858 কোটি টাকা। 2,000 কোটি টাকা কমে খেলাপি দাঁড়িয়েছে 16,250 কোটি টাকায়। ক্যাশ রিকভারি হয়েছে 1,203 কোটি। রেমিটেন্স আয় 1,842 কোটি ও পুনর্তফসিল করেছে 750 কোটি টাকা। এক বছরে অগ্রণী ব্যাংকের আমানত বেড়েছে 13,836 কোটি টাকা। শ্রেণীকৃত ঋণ 2% কমে দাঁড়িয়েছে 38.65%। ক্যাশ রিকভারি 1,037 কোটি টাকা। এছাড়া ব্যাংকটিতে রেমিটেন্স এসেছে 4 ব্যাংকের মধ্যে সর্বোচ্চ 33,991 কোটি টাকা। জনতা ব্যাংক 2025 সালে সর্বোচ্চ আমানত সংগ্রহকারী 15,740 কোটি টাকা। পুনর্তফসিল করেছে 4,800 কোটি টাকা। ক্যাশ রিকভারি 915 কোটি। আর ব্যাংকটিতে প্রবাসী আয় এসেছে 27,551 কোটি টাকা। রাষ্ট্রীয় আরেক ব্যাংক রূপালী ব্যাংকের আমানত বেড়েছে 6,000 কোটি টাকা। খেলাপি 6% কমে বর্তমানে মোট ঋণের 36%। আর রেমিটেন্স এসেছে 1,476 কোটি টাকা। এছাড়া খেলাপি অর্থ আদায়ের হার বাড়ায় ব্যাংকাররা বলছেন মার্চের মধ্যেই আশান্বিত পর্যায়ে নামবে মন্দ ঋণের পরিমাণ। আমানত আহরণের জন্য কিন্তু আমাদের কিন্তু বিশেষ কোনো ইনিশিয়েটিভ নিতে হয় না। কারণ হলো সোনালী ব্যাংকের প্রতি মানুষের আস্থাটা অনেক বেশি। এই কারণেই তারা কিন্তু স্বেচ্ছায় কিন্তু আমানত রাখে। এই বছরের আদায়ের বৎসর হিসেবে চিন্তা করছি এবং আমরা আশা করতেছি 25% মার্চের ভিতরে। এটা আমরা কিছুটা আশাবাদী। ব্যাংকগুলোকে সবচেয়ে বেশি সংকটে রেখেছে হেভিওয়েট খেলাপিদের মাধ্যমে বেহাত হওয়া হাজার হাজার কোটি টাকার ঘাটতি, যা রাজনৈতিক সরকারের সহযোগিতা ছাড়া উদ্ধার সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। দেশের ব্যবসায়ীরাই কিন্তু অনেক ক্ষেত্রে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরাই যদি আবার সংসদে নির্বাচিত হয়ে আসেন তাহলে কিন্তু তারা আইন আদালতের তোয়াক্কা করবেন না। তারা হয়তো নতুন কোনো নিয়ম কানুন তৈরি করবেন যাতে করে তারা সুবিধাটা পেয়ে থাকেন। আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে, জনগণের প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে রাজনৈতিক সদিচ্ছা, ব্যবসায়িক মহলের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কিন্তু আসলে খুব বড় মাত্রায় সদিচ্ছা এখানে কিন্তু প্রয়োজন হয়। আর্থিক খাতের দীর্ঘ পথ চলা সরকারি ব্যাংকগুলো দেশের যে কোনো সংকট বা দুর্যোগে নানাভাবে ভূমিকা রাখে এই প্রতিষ্ঠানগুলো। তাই বৃহৎ স্বার্থে আর্থিক খাতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিচালনায় স্বচ্ছ ও স্বাধীন ভাবমূর্তি ধরে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.7% হতে পারে। প্রতিশ্রুত ঋণ বাস্তবায়নের পর্যালোচনায় এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মূল্যস্ফীতি নামবে প্রায় 6%। এদিকে এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে দ্রুত সাহসী কাঠামোগত সংস্কারে যেতে হবে বলে পরামর্শ সংস্থাটির। চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5% ধরে যখন এগোচ্ছে অন্তর্বর্তী সরকার, সেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে তা হবে 4.7%। সংস্থাটির পূর্বাভাস, আগামী বছরও একই হারে বাড়বে বাংলাদেশের জিডিপি। তবে রাজস্ব আয় বাড়িয়ে ব্যাংক খাতের দুর্বলতা মোকাবেলা করতে পারলেই কেবল এই অর্জন সম্ভব হবে বলেও সতর্ক করেছে IMF। সংস্থাটি তাদের পূর্বাভাসে জানিয়েছে, চলতি অর্থবছর দেশের মূল্যস্ফীতি থাকতে পারে 8.9%, যা প্রায় 6% নামতে পারে 2026-27 অর্থবছরে। IMF সতর্ক করছে, নীতিগত সংস্কারে দেরি, বিনিময় হার সংস্কার থেকে সরে আসে এবং রাজস্ব শৃঙ্খলায় দুর্বলতা দেখা দিলে বাড়বে ঝুঁকি। ব্যাংক খাত সংস্কার, কর ব্যবস্থার উন্নয়ন, ভর্তুকি যৌক্তিককরণ এবং সুশাসন জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মুদ্রানীতি কঠোর রাখা, রিজার্ভ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছে IMF। সংস্থাটি বলছে, এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে দ্রুত ও সাহসী কাঠামোগত সংস্কারে যেতে হবে। জানু শিফাত, সময় সংবাদ। এবারে নির্বাচনের প্রচারণা খবর। শেরপুর পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই মুহূর্তে শেরপুরে আছেন সহকর্মী মনির হোসাইন, রাজধানীর ভাটারায় আদনান তুর্য এবং মিরপুরে আছেন তাসনিয়া রিশাদ মিম। সরাসরি প্রথমে যাচ্ছি শেরপুরে মনিরের কাছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দেশের বিভিন্ন জায়গায় গিয়ে এবং বিভিন্ন বিভাগ এবং জেলা ঘুরে ঘুরে যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সেই ধারাবাহিকতায় জামাত আমিরের আজ আসার কথা রয়েছে শেরপুর। সেই উপলক্ষে যে নির্বাচনী জনসভা, সেই জনসভা স্থলে আমরা আছি। সেই জনসভা শুরু হয়েছে, কিছুক্ষণ পর এই জনসভা স্থলে আসবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগেই তিনি শেরপুর যেই গত কয়েকদিন আগে যেই নির্বাচনী সহিংসতা অর্থাৎ বিএনপি জামাতের যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে যে শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যু হয়েছে, সেই তার কবর জিয়ারত করবেন এবং শ্রীবর্দী উপজেলায় তার যে পরিবার রয়েছে সেই পরিবারের সাথে সাক্ষাৎ করবেন জামাতের আমির এবং সেখানে সাক্ষাৎ শেষেই তিনি এই জনসভা স্থলে আসবেন এবং জনসভা স্থলে এসে এখানে তিনি তার প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এবং তার আগে যদি একটু বলে রাখতে চাই যে ডাক্তার শফিকুর রহমান আসতে এখনো বেশ কিছু সময় বাকি থাকলেও তার আগেই যেই শেরপুরের পৌর পার্ক মার্কেট মাঠ, সেই মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। শেরপুরের বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন আসন থেকে যে নেতাকর্মীরা তারা এসেছেন এবং তারা এসে এখানে তারা তাদের যেই দলের আমির, সেই আমিরকে তারা অভ্যর্থনা জানাবেন এবং দলের আমিরের যে আগামী নির্বাচন, সেই আগামী নির্বাচন নিয়ে যেসব নির্দেশনা সেসব তারা শুনবেন এবং সেসব অনুযায়ী তারা তাদের যেই নির্বাচনী মাঠ কিংবা নির্বাচনী প্রচারণা সেসব তারা করবেন। এবং এর আগেও আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে, বিশেষ করে 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে এক এক দিকে আসলে ঘুরে বেড়াচ্ছেন জামাত আমির। সেই ধারাবাহিকতায় আজকে শেরপুরে আসবেন এবং তারপরে এখান থেকে তিনি জামালপুরে যাবেন। জামালপুরে একটি জনসভা করার কথা রয়েছে, সেখানে তিনি যোগ দেবেন এবং তারপরে তার যে নির্বাচনী এলাকা আছে রাজধানী ঢাকা 15 আসন, সেই ঢাকা 15 আসনে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তো ভাটারায় নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে রাজধানীর ভাটারায় আছেন সহকর্মী আদনান তুর্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে অবস্থান করছি ভাটারা থানার সাইদনগর এলাকায়। দর্শক, আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 11 দলীয় ঐক্যবদ্ধ জোটের
প্রার্থী শাপলাকলির প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু এই মুহূর্তে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তিনি কিন্তু শুধুমাত্র ঢাকা 11 আসনের নির্বাচনী প্রচারণায় চালাচ্ছেন না, একই সাথে সাথে তিনি গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং এই এলাকার যে বর্তমান অবস্থা আমরা প্রায় গত 1 ঘন্টা ধরে কিন্তু এলাকা জুড়ে ইনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তাদের ব্যক্তিগত সমস্যা কিন্তু তিনি জানার চেষ্টা করছেন এবং এই এলাকা থেকে কিন্তু শুধুমাত্র উনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন না, গণভোটের পক্ষেও কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন। যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু জানতে চাচ্ছেন এই গণভোটের বিষয়ে, এই গণভোট সম্পর্কে বিস্তারিত তথ্য তারা জানতে চাচ্ছেন এবং কি প্রক্রিয়ায় কিভাবে তারা এই গণভোটটি দিবেন তাও কিন্তু তারা জনাব নাহিদ ইসলামের কাছ থেকে জানতে চাচ্ছেন। গত 1 ঘন্টা ধরে কিন্তু আমরা এই এলাকায় যে প্রক্রিয়া দেখেছি, যে বাস্তবতাটি দেখেছি, আসলে এক ধরনের বড় বড় এলাকা রয়েছে, তেমন কিন্তু এই ধরনের ভাঙা রাস্তা বা একেবারে আবাসিক এলাকার মতো জায়গা রয়েছে। সব মিলিয়ে কিন্তু নাহিদ ইসলাম প্রত্যাশা জানাচ্ছিলেন যিনি জয়ী হলে এই নির্বাচনী এলাকা ঢাকা 11 আসনে। এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত আছি রাজধানীর মিরপুর 11-তে বাংলা এলাকায়। আমরা জানি যে 16 নং আসনে কিন্তু ধানের শীষ মনোনীত প্রার্থী আমিনুল হকের প্রচারণা চলছে। সকাল 10টা থেকে কিন্তু হয়েছে প্রচারণা এবং আমরা যেমন দেখছি যে ভাগ করে দাও। আবার একটি খায় আবার আমায় চল একটু লোন আরে ভাই মাসুম ভাই নির্বাচনী জনসভা ও প্রচারণা খবর জানতে এখন সরাসরি ছিলাম শেরপুর ও রাজধানী ঢাকায়। এদিকে মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের কথা বলছেন দলটির সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সরাসরি যাচ্ছে সেখানে। খুবই স্পষ্ট আমাদের জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধ করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসাবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি। তো আমরা এই ব্যাপারে সম্মানিত এসি যারা আছেন আমরা এসিকে জানাবো আজকে যখন যাব, এবং এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আপনারা সবার সাথে কথা বলবো এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করে। তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে যে সমস্ত স্টেপগুলো আমরা নিয়েছি এবং আরো যে সমস্ত স্টেপগুলো আমরা নেব এই বিষয়ে আপনাদের সামনে এখন বক্তব্য তুলে ধরবেন আমাদের এই টিমের সদস্য জনাব ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। এতক্ষণ সরাসরি ছিলাম মগবাজারে জামায়াতের সংবাদ সম্মেলনে। এবার বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে নিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। দ্বিতীয় দিনে চট্টগ্রাম বন্দরে সর্বাত্মক ধর্মঘট পালিত হচ্ছে। সকাল 8টা থেকে আমরা বন্দরের ভেতর থেকে কোনো পণ্যবাহী গাড়ি কিংবা বন্দরের ভেতরে ঢুকতে কোনো পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান দেখিনি এবং শ্রমিক যারা আছেন তারা
বন্দরের ভেতরে প্রবেশ করেছেন, স্বাক্ষর করেছেন, কিন্তু কোনো ধরনের অপারেশনাল কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে না এবং বিভিন্ন ধরনের প্লে কার্ড নিয়ে তারা কিন্তু বন্দরের ভেতরে অবস্থান করছিলেন সকাল থেকে। তার বাইরে আমরা দেখেছি সকালে সিএমপির পক্ষ থেকে বিভিন্ন গেটগুলোতে, অর্থাৎ বন্দরের যে গেটগুলো দিয়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ঢোকে এবং বের হয়, সেখানে বিশেষ সতর্ক অবস্থানে কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি। এবং আপনারা জানেন যে গতকাল মধ্যরাতে সিএমপির পক্ষ থেকে বন্দর এলাকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সব ধরনের সভা সমাবেশ নিষেধাজ্ঞা দিয়ে, এবং শুধুমাত্র নির্বাচনীয় যে প্রচার প্রচারণা সেগুলো করা যাবে, এর বাইরে অন্য কোনো ধরনের সমাবেশ করা যাবে না বলে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এবং তার আগে সন্ধ্যাবেলায় আমরা দেখেছি যে বন্দরের এই আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়ার কারণে 4 জন যে কর্মচারী তাদেরকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়। অর্থাৎ বলতে পারি যে বন্দরের যে এনসিটিকে ইজারা দেওয়া বিদেশিদের কাছে, সেটা নিয়ে কিন্তু এক ধরনের উত্তেজনা চট্টগ্রাম বন্দরে আমরা দেখছি। এবং শ্রমিক কর্মচারীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে চট্টগ্রাম বন্দরের 1 নাম্বার থেকে 5 নাম্বার জেটি পর্যন্ত কোনো ধরনের কাজে শ্রমিকরা অংশগ্রহণ করছে না, শুধুমাত্র জাহাজ থেকে যে পণ্য খালাস সেই কাজটা হচ্ছে, আর ডেলিভারির যে কাজটা সেটা কিন্তু বন্ধ রয়েছে। এবং তারা বলছেন যে সরকার যদি এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কিন্তু সকাল 11টার দিকে স্কোপের একটি কালো পতাকার মিছিল করার কথা ছিল, কিন্তু সেটা তারা স্থগিত করেছেন, সেটা হচ্ছে না বলে কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন। তবে বন্দর ইজারার যে বিষয়টি, তারা এখনো পর্যন্ত যারা শ্রমিক কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে কর্মচারীরা, তারা বলছেন যে তাদের যে অবস্থান, অর্থাৎ তাদের দাবি হচ্ছে এনসিটি দেশীয় যে লাভজনক প্রতিষ্ঠান, এই লাভজনক প্রতিষ্ঠানকে কোনো মতেই বিদেশের হাতে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন হতে দিবে না বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করছেন। এবং আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত বন্দর গেটগুলো কিন্তু যানবাহন শূন্য, শ্রমিকরা ঘোরাফেরা করছেন, কোনো ধরনের কাজে কিন্তু তারা যোগ দেয়নি। তা বলতে পারি যে সর্বাত্মক ধর্মঘট যে আহ্বান সেটা কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। ধর্মঘটের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। দাম বৃদ্ধির তালিকায় জেড ক্যাটাগরি প্রতিষ্ঠানের দাপটের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারের বছরের প্রথম মাস। এমন পরিস্থিতির মধ্যেই গেল সপ্তাহে দৈনিক সর্বোচ্চ লেনদেন ঠেকেছে 693 কোটি 95 লাখ টাকা, যা শেষ 3.5 মাসের পর ছিল সর্বোচ্চ লেনদেন। গেল সপ্তাহেও বেড়েছে বাজার মূলধন ও প্রধান সূচক। গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচক বেড়েছে 54.7 পয়েন্ট, 140.62 পয়েন্ট বেড়েছিল আগের সপ্তাহে। সপ্তাহ শেষে সূচকের অবস্থান দাঁড়ায় 5154.31 পয়েন্টে। চতুর্থ কার্যদিবসে সূচক ওঠে 5174.40 পয়েন্টে। এর আগে এর বেশি সূচক ছিল 5197.27 পয়েন্ট গেল বছরের 14 অক্টোবর। সূচকের পাশাপাশি প্রায় 4,317 কোটি টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়ায় 6,95,081 কোটি টাকায়। দৈনিক লেনদেনের হিসেবে সর্বোচ্চ 693 কোটি 95 লাখ টাকার লেনদেন হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে। মন্দার কবলে পড়া ঢাকার পুঁজিবাজারে এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছে গেল বছরের 7 অক্টোবর, 787 কোটি 48 লাখ টাকা। গেল সপ্তাহেও দাম বৃদ্ধির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় দাপট ধরে রেখেছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। 10টির মধ্যেই 7টি বাজে খ্যাত এই ক্যাটাগরির কোম্পানি। অবশ্যই এর আগের সপ্তাহে ছিল 8টি। খাতভিত্তিক লেনদেনে 21টির মধ্যে 19টিতে বেড়েছে গড় লেনদেন। কমেছে ব্যাংক, মিউচুয়াল, ওষুধ সহ 12 খাতে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. এবার জানাবো ঢাকা পুঁজিবাজারের আজকের অবস্থা, যাচ্ছে সরাসরি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক একটু যদি জানতে চাই যে আজকে এখন পর্যন্ত ডিএসসির লেনদেন কিন্তু আমরা দেখছি। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 26 পয়েন্ট বেড়েছে। সবগুলো সূচক কিন্তু ঊর্ধ্বমুখী। এর ভিতর ডিএসসি এক্স 26 সূচক বেড়ে কিন্তু 5180 পয়েন্ট অবস্থান করছে। 7 পয়েন্ট বেড়েছে ডিএসসি শরিয়ার সূচক, 1041 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া 4 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ডিএসসি 13 বিশেষিত সূচক, সেটি কিন্তু ইন্ডেক্স আপ দেখছে 1991 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া 58,789টি শেয়ার হাত বদল হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি 216 কোটি 42 লাখ টাকা। এছাড়া 190টি প্রতিষ্ঠানের শেয়ার দর ঊর্ধ্বমুখী, 124টি আমরা দেখছি নিম্নমুখী এবং 69টি কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। একটু যদি বলি যে গত সপ্তাহের কিন্তু শেষ
কার্যদিবস, অর্থাৎ জানুয়ারি যদি আমরা বলি যে জানুয়ারির শেষ কার্যদিবস আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতায় কিন্তু কার্যক্রম শেষ করেছিল। সেই ধারায় কিন্তু আজকে ফেব্রুয়ারির প্রথম দিন এবং সপ্তাহের প্রথম কার্যদিবস, সেই তুলনায় কিন্তু বলা চলে যে ভালোর দিকে আমরা দেখছি যে ডিএসসির কার্যক্রম। সেক্ষেত্রে টপ 20 শীর্ষ 20টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা প্রথমে দেখছি ডমিনিস স্টিল 31 টাকা 40 পয়সায় বিক্রি করছে প্রতিটি শেয়ার, যার সর্বোচ্চ দেখছি আমরা 31 টাকা 40 পয়সায়, সর্বনিম্ন ছিল 29 টাকা 40 পয়সা। ইসলামী ব্যাংক দ্বিতীয় অবস্থানে রয়েছে, ব্যাংকিং প্রতিষ্ঠান 47 টাকা 70 পয়সা দরে প্রতিটি শেয়ার হাতবদল চলছে এখন পর্যন্ত। 47 টাকা 70 পয়সা সর্বোচ্চ ছিল, 43 টাকা 60 পয়সা ছিল সর্বনিম্ন, এবং গত কার্যদিবসে কিন্তু সবশেষ দেখছি আমরা 43 টাকা 40 পয়সায় বিক্রি হয়েছে শেয়ারটি, অর্থাৎ সেই তুলনায় কিন্তু আজকে বলা চলে 3 টাকা কিন্তু বেড়েছে প্রতিটি শেয়ারের দর ইসলামী ব্যাংকের। সিটি ইন্স্যুরেন্স 86 টাকা দরে সর্বোচ্চ বিক্রি হচ্ছে, সর্বোচ্চ ছিল 87 টাকা, 1 টাকা বৃদ্ধি পেয়েছিল, 86 টাকা সর্বনিম্ন এবং 87 টাকা 40 পয়সা ছিল গত কার্যদিবসের প্রাইস। এছাড়া বিপিএল প্রতিষ্ঠানটি বাংলাদেশ পতেঙ্গা প্রতিষ্ঠানটি চতুর্থ অবস্থানে রয়েছে, 16 টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার, 16 টাকা 60 পয়সা ছিল সর্বোচ্চ মূল্য। সর্বনিম্ন দেখছি আমরা 15 টাকা 70 পয়সা, 15 টাকা 30 পয়সা ছিল শেষ কার্যদিবসের প্রাইস। এছাড়া ব্র্যাক ব্যাংক অর্থাৎ 5টি সর্বোচ্চ শীর্ষ টপ 20-র মধ্যে 5 নম্বর অবস্থানে একটি ব্যাংকিং প্রতিষ্ঠান আমরা পেলাম আমরা, ব্র্যাক ব্যাংক 75 টাকা 60 পয়সায় বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার, সর্বোচ্চ ছিল আমরা দেখছি 76 টাকা এবং সর্বনিম্ন 73 টাকা 90 পয়সা। এছাড়া প্রগতি লাইফ ইন্স্যুরেন্স 236 টাকা 90 পয়সা ধরে প্রতিটি শেয়ার হাত বদল চলছে, তার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 237 টাকা 90 পয়সা, সর্বনিম্ন ছিল 225 টাকা। তো সব মিলে বলা চলে যে মাসের শুরুতে এবং সপ্তাহের প্রথম কার্যদিবসে কিন্তু ভালো অবস্থানে চলছে ডিএসসি লেনদেন। তো এই ছিল ডিএসসি সবশেষ। দেখছেন এ সময় বাণিজ্য। এবার দুদিন কম হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়, তারপরেও আয়োজক সংস্থা ইপিবির হিসেবে বেচাকেনা বেড়েছে প্রায় 3.5%, বেড়েছে ভ্যাট আদায়ের পরিমাণও। অন্তরা সেনের রিপোর্ট। এবার 29 দিনেই শেষ হয়েছে গেল 3 জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। মেলায় অংশ নেয় দেশি বিদেশি 329টি প্রতিষ্ঠান, এর মধ্যে ভারত, তুরস্ক সহ 6 দেশের প্রতিষ্ঠান ছিল 11টি। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবার মেলায় রেস্টুরেন্ট সহ স্টল প্যাভিলিয়নে নগদ বিক্রি হয়েছে 393 কোটি টাকার পণ্য, যা 29তম আসরে বেচাকেনার চেয়ে 3.42% বেশি। ইপিবি এমন তথ্য দিলেও কিছুটা ভিন্ন হিসাব দিচ্ছে ভ্যাট অফিস। জানানো হয়েছে মেলার 29 দিনে ভ্যাট আদায় হয়েছে 3,63,23,567 টাকা, যা গেল বছরের একই সময়ের তুলনায় 7.4% বেশি। 7.5% হারে ভ্যাট আদায়ের হিসাব আমলে নিলে মেলায় বিক্রির পরিমাণ দাঁড়ায় 48,43,14,226 টাকার পণ্য, যা গেলবারের একই সময়ের তুলনায় 3,33,54,306 টাকা বেশি, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে 6.9%। এবার মেলায় 224,26 লাখ টাকার রফতানি ক্রয়াদেশ মিলেছে বলে জানিয়েছে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মির সিরামিক লিমিটেড বাংলাদেশ তাদের প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড কিওর যাত্রা শুরুর মাধ্যমে সিরামিক শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। শনিবার রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও FIEB সদস্য মোহাম্মদ খালিকুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাবেক ফ্যাকাল্টি অধ্যাপক ডক্টর M শামীম জেড বসুনিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া। বাণিজ্য। ধীরগতিতে চলছে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে 713 কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। গত 1.5 মাসে হয়েছে মাত্র 40% কাজ। এতে বৃষ্টি হলে বাঁধের মাটি পাশের ফসলি জমি ও নদীতে মিশে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে মাটির স্বল্পতায় কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের।
আর সঠিক সময়ে কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ইবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। হাওরে নদীর তীরে ফেলে রাখা হয়েছে মাটি, পাশের বিস্তীর্ণ জমিতে চলছে ফসল আবাদের কর্মযজ্ঞ। 2025 সালের 15 ডিসেম্বর সুনামগঞ্জের 12টি উপজেলার 143টি হাওরে শুরু হয় 713 কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। 2026 সালের 28 ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত 1.5 মাসে হয়েছে মাত্র 40% কাজ। এলাকাবাসী বলছেন ধীর গতিতে চলছে বাঁধের নির্মাণ। আবহাওয়া খারাপ হলে ফেব্রুয়ারিতেই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে জেলায়, আর বৃষ্টি হলে বাঁধের মাটি পাশের ফসলি জমি ও নদীতে মিশে যাবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি তাদের। আমরা জিগাইলে কইব কাজ হইব যখন হইব যেন কোনদিন বা হইব এখন তো আল্লাহ পাকে জানে। বৃষ্টি নামলে তো আবার অর্ধেক করে অর্ধেক তো যায়। ফাল্গুন মাসে যদি পানি আইসেই পড়ে তাহলে তো আমাদের অনেক জমি জমা আছে, গরিব অসহায় মানুষরা কৃষি চাষ করে হয়তো ডুববে যাইতে পারে। সব জায়গায় কিন্তু সরসাউরের বিধি পঞ্চায়েত দোকান আছে, সবটাই মানে মাটি কাটা হয়েছে নাই, আনামত রয়েছে সব রাস্তায়। মাটি মনে করেন ভাঙিয়েছে, বাংলে না দেওয়া পর্যন্ত কিছু হইতো না, এখন পর্যন্ত কোনো মাটি দেওয়া হয়েছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে মাটি স্বল্পতায় তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে, আর সঠিক সময়ে কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সকল পক্ষ আন্তরিকভাবে কাজ করে তাহলে 28শে ফেব্রুয়ারির মধ্যে এই কাজটা উঠানো সম্ভব। এই কাজে কোনো ধরনের গাফলতি প্রকাশ করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত বছর আমরা যখন কাজ ধরেছি তখন মাটির খুব সংকট ছিল। এই যে আশেপাশে পিআইসি হয়, পিআইসির এদিকে মাটি লাগে, আমাদের এই বাঁধে মাটি লাগে, এই জন্য এই কাজটা আমাদের গত বছর করতে বিলম্ব হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পে ব্যয় করা হয়েছে 144 কোটি টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। কপাল পুড়তে বসেছে জামালপুরের চরাঞ্চলে টমেটো চাষিদের। বৈরী আবহাওয়ায় ছত্রাকের আক্রমণে মরে যাচ্ছে ফুল। ফলন বিপর্যয় ঠেকাতে বেশি দামে সার কীটনাশক কিনে লোকসানে পড়ছেন তারা। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদর উপজেলার চরাঞ্চলের চাষিরা লাভের আশায় চাষ করছেন টমেটো। জেলার চাহিদা মেটানোর পাশাপাশি যায় রাজধানী শহর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন অঞ্চলে। প্রতিমন বিক্রি হচ্ছে 2500 টাকায়, যা গত বছরের দ্বিগুণ। তবে ফলন বিপর্যয়ে পড়েছেন চাষিরা। বৈরী আবহাওয়ার প্রভাবে মরে যাচ্ছে ক্ষেত। 14-15 দিন যে কুয়াশা ছিল ভরপুর, সে কুয়াশার কারণে জোয়ারগুলো নষ্ট হয়ে গেছে। গত বছর হয়েছিল যেমন 50 মণ, এবার হইতেছে 20 মণ। ফলন নাই, যা খরচ করছি অর্ধেকটি তো উঠবো না ভাই। সার্ভিস সময় মতো ঠিকই দিতেছি, তারপর নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে শৈত্যপ্রবাহের কারণে ল্যাপলাইট ছত্রাকের আক্রমণ হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োগ করার জন্য তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। টমেটোর বাজার মূল্যটা বেশ ভালো পাচ্ছে। তাদের সাথে যদি এই বাজার মূল্যটা বজায় থাকে, যে পরিমাণ ফলন হবে তাতে তাদের ক্ষতিটা পুষিয়ে যাবে। এবছর বাড়ি, বিউটিফুল, বিউটিফুল 2, বিউটিফুল 3 এবং বিউটিফুল প্লাস জাতের টমেটো চাষ হয়েছে জামালপুর জেলার চরাঞ্চলের 1047 হেক্টর জমিতে। সময় সংবাদ, জামালপুর। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ইস্পাহানি টি লিমিটেডের 37তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, দেশের জনপ্রিয় খেলাগুলোর পাশাপাশি বুদ্ধিবৃত্তিক কম জনপ্রিয় খেলাগুলোর উন্নয়ন ও প্রসারে ভূমিকা রেখে চলেছে ইস্পাহানি। সুরের মায়াজাল আর বাউলিয়ানার জাদুতে মুখর ছিল সাভারের আশুলিয়ার এইজিস ট্রেনিং সেন্টারের প্রাঙ্গণ। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025-এর জমকালো গ্র্যান্ড ফিনালে।
2025-এর আগস্টে শুরু হওয়া এই আসরে অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার অংশ নেন প্রায় 40,000 প্রতিযোগী। সেখান থেকে বিভিন্ন ধাপে যাচাই বাছাই শেষে সেরা 5 জন গ্র্যান্ড ফিনালেতে লড়ার সুযোগ পান। আর চূড়ান্ত পর্বে সবাইকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গাজীপুরের সোহাগ নুরি। চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী পেয়েছেন 5 লাখ টাকার চেক। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এই বিশাল আয়োজনে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মিডিয়াকম লিমিটেড। তেরো ঘন্টার ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ল কমতে থাকা স্বর্ণের দাম। এবার ভরিতে 4,082 টাকা বাড়িয়েছে বাজস। তবে নিম্নমুখী প্রবণতায় রয়েছে বিশ্ববাজারে। শনিবার সন্ধ্যার পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস থেকে জানানো হয় ভরিতে 4,082 টাকা বাড়ানোর খবর। এর 13 ঘন্টা আগে এক ভরিতে 15,747 টাকা দাম কমিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল সংগঠনটি। নতুন দাম হিসেবে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,59,699 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরির দাম হয়েছে 2,47,918 টাকা। 18 ক্যারেট 2,12,518 টাকা এবং সনাতন পদ্ধতির ভরি হয়েছে 1,73,910 টাকা। এদিকে বিশ্ববাজারে কমতির দিকে স্বর্ণের বাজার। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি মার্কিন ডলারের মান স্থিতিশীল হয় শুক্রবার প্রতি আউন্সের দাম 9.11% পড়ে যায়। বর্তমানে প্রতি আউন্সের দাম নেমেছে $4,887। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে 17%। একইভাবে বড় পতনের মুখে রূপার বাজারও। শুক্রবার প্রতি ভরির দাম 26.91% পড়ে আউন্স প্রতি দাঁড়ায় $84.63। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 17.79%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এসময় বাণিজ্য। তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে যুক্তরাষ্ট্রে আবারও শুরু হয়েছে আংশিক শাটডাউন। সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময় মতো পাশ না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা। শুক্রবার 71 ও 29 ভোটে সিনেট বিল পাশ করলেও প্রতিনিধি পরিষদ অধিবেশনে না থাকায় তা এখনও অনুমোদন পায়নি। এতে আংশিক শাটডাউনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় উত্তাল মিনেসোটা অঙ্গরাজ্য, যার প্রভাব পড়েছে সিনেটেও। যে অভিবাসন ইস্যুটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত হতে সহায়তা করেছিল, সেটি এখন দলটির রাজনৈতিক অবস্থানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরে উত্তেজনা কমাতে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন প্রশাসন ও রিপাবলিকান আইন প্রণেতারা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সরকারি অর্থায়নের একটি প্যাকেজ অনুমোদন দেয় মার্কিন সিনেট। উচ্চকক্ষে রিপাবলিকান ও ডেমোক্র্যাট 2 দলের সমর্থনে 71-29 ভোটে বিলটি পাশ হয়। বিলটিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ও কেন্দ্রীয়ভাবে অর্থায়িত অলাভজনক সংস্থা সিপিবি সংস্কার নিয়ে আলোচনার স্বার্থে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এর অর্থায়ন 2 সপ্তাহের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। এদিকে প্রতিনিধি পরিষদ ছুটিতে থাকায় সোমবারের আগে ভোট না হওয়ায় সরকারি বিভাগগুলোতে শুরু হয় আংশিক শাটডাউন। শনিবার থেকে প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন বিভাগ সহ একাধিক ফেডারেল সংস্থার কার্যক্রম সীমিত হয়ে পড়ে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সুশৃঙ্খল শাটডাউন পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছে ব্যবস্থাপনা ও বাজেট দপ্তর, যদিও শাটডাউন ক্ষণস্থায়ী হবে বলে দাবি প্রশাসনের। এর আগে গত অক্টোবরে 43 দিনের দীর্ঘতম অচলাবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে বর্তমান শাটডাউন আবারও যুক্তরাষ্ট্রের রাজস্ব নীতির কাঠামোগত সমস্যাগুলোকে সামনে এনেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। উৎসব, আনন্দ আর হইচইয়ের মধ্য দিয়ে পর্দা উঠেছে ভেনিস কার্নিভাল 2026-এর। ইউরোপের সবচেয়ে বড় আকর্ষণীয় এই কার্নিভাল চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে শহরে উপস্থিত হয়েছেন লাখ লাখ পর্যটক। এতে ভেনিস জুড়ে থাকা শত শত বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান লাভের মুখ দেখছে। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। হাসি, আনন্দ আর রঙিন বাতিতে ঝলমল করছে ইতালির ভেনিস। ঐতিহ্যবাহী কার্নিভাল উপলক্ষে শহর জুড়ে সাজ সাজ রব। 1400 শতাব্দীতে শুরু হওয়া এই আয়োজন ইউরোপের সবচেয়ে বড় কার্নিভাল হিসেবে পরিচিত। ভেনিস থেকেই এই উৎসবের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
রঙিন মুখোশ আর রাজকীয় ভেনিসিয়ান পোশাক সেজে দল বেঁধে শহর ঘোরাই এর মূল আকর্ষণ। সঙ্গে থাকে নৌ প্যারেড, ডিজে, কনসার্ট ও শোভাযাত্রা। ঝলমলে আলোকসজ্জায় সাজে শহর। খাবার দাবারের আয়োজনও থাকে ভরপুর। কার্নিভাল উপভোগ করতে ভেনিসে আসেন লাখ লাখ দেশি বিদেশি পর্যটক। ব্যবসায় বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। মাত্র 4.5 বর্গ কিলোমিটার আয়তনের ভেনিস শহরে রয়েছে প্রায় 3.5 শতাধিক বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার প্রতিষ্ঠান। কার্নিভালে পর্যটক বাড়ায় শহরের ব্যবসায় আসে চাঙ্গা ভাব। এতে লাভবান হন প্রবাসী বাংলাদেশিরা। এবছর ঐতিহ্যবাহী কার্নিভাল চলবে 31 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সরকারি ব্যাংক, 4 প্রতিষ্ঠানে আমানত বেড়েছে 50,000 কোটি টাকা। সুশাসন নিশ্চিত হলে ভালো অবস্থানে যাওয়ার আশা। খেলাপি আদায়ে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান। নিউমোরিং টার্মিনাল বিদেশিদের ইজারায় সিদ্ধান্তে আজও ধর্মঘটে শ্রমিকরা। বহির্নোঙরে পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি। বিশৃঙ্খলা হলে ব্যবস্থার ঘোষণা কর্তৃপক্ষের। এবং তহবিল আইন প্রণয়ন নিয়ে মার্কিন সিনেটে রিপাবলিকান ডেমোক্রেট মতানৈক্য। প্রস্তাবিত আর্থিক প্যাকেজ পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রে আংশিক শাটডাউন। এই ছিল সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।